এই দাদাজি টেম্পল না থাকলে হয়তো কখনোই তৈরি হতো না শীতলনাথজির এই সুন্দর মন্দিরটি। মুখে প্রচারিত পরেশনাথ বা পার্শ্বনাথ মন্দিরের জন্য, যদিও মন্দিরে কিন্তু পার্শ্বনাথজির কোনো প্রতিমাই নেই। তবে এই মূর্তির প্রতিষ্ঠার পিছনে কিন্তু বেশ কিছু ক্যালকুলেশন আছে। গুড মর্নিং। দেবালয়া সিরিজে আজ বাংলার মন্দিরের খোঁজে আমি যাচ্ছি বদ্রীদাস টেম্পল স্ট্রিটে, আর আপনাদের সামনে তুলে ধরবো সেই 4টি বিখ্যাত মন্দির যাদের আপনারা একসাথে কলিকাতা জৈন টেম্পল কমপ্লেক্স নামে চেনেন। ইউটিউবে প্রায় 20টিরও বেশি ভিডিও রয়েছে, তবে যদি নতুন কিছু জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে শুরু করা যাক। এখানে আসতে গেলে খান্না কিংবা মানিকতলা হয়ে আপনাকে প্রথমে পৌঁছতে হবে বঙ্গীয় সাহিত্য পরিষদের সামনে। এই পরিষদের পাশ দিয়ে চলে গেছে নিরোধ বিহারী মল্লিক রোড। রাস্তাটির একদম শুরুতেই বাম ও ডান পাশে রয়েছে গেটের মতন দেখতে এই দুটি স্ট্রাকচার, আর তাতে খোদাই করা রয়েছে রোড টু দ্য টেম্পল গার্ডেন অফ রাই বদ্রী ডস বাহাদুর মুকি। সোজা কথায় বললে এই রাস্তা ধরেই আপনাদের পৌঁছতে হবে বদ্রীদাস টেম্পল স্ট্রিটে। এখন প্রশ্ন হলো যে কে এই বদ্রীদাস? তাহলে চলুন রাস্তায় যেতে যেতে তার গল্পই শোনা যাক। বদ্রীদাস সিন্ধার জহুরি 7 সম্প্রদায়ভুক্ত এই মানুষটি 1853 সালের রাজনৈতিক অস্থিরতার কারণে লখনৌ ছেড়ে সপরিবারে কলকাতায় চলে আসেন। এখানে এসে জুয়েলারির ব্যবসা শুরু করে অল্প সময়ে বিপুল সাফল্য অর্জন করেন। 1871 সালে ভাইসরয় লর্ড মেও তাকে মুকিম স্টেট জুয়েলার পদে নিযুক্ত করেন এবং রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন। কথা বলতে বলতে পৌঁছে গেলাম বদ্রীদাস টেম্পল স্ট্রিটে। এখানে মোট 4টি জৈন টেম্পল আছে। একদম প্রথমেই রাস্তার বাঁ দিকে রয়েছে শ্রী চন্দা প্রভুজি টেম্পল, তারপরে রয়েছে শ্রী শীতলনাথজি টেম্পল, তারপরে দাদাজি টেম্পল এবং সবশেষে মহাবিশ্বামী টেম্পল। ক্রোনোলজিক্যালি দেখলে 1810 সালে প্রতিষ্ঠিত দাদাজি টেম্পলই এখানকার সবচেয়ে পুরনো টেম্পল, আর বাকি 3টি টেম্পলগুলি যথাক্রমে 1867 সালে শীতলনাথজি টেম্পল, 1868 সালে মহাবিশ্বামী টেম্পল এবং 1895 সালে শ্রী চন্দাপ্রভুজি টেম্পলটি নির্মিত হয়। এখন কথা হচ্ছে যে কলিকাতা জৈন টেম্পল বললে কিন্তু বেশিরভাগ সময় শীতলনাথজি মন্দিরকেই তুলে ধরা হয়, আর বাকি মন্দিরগুলো আমাদের চোখের আড়ালই থেকে যায়। আর কারণটাও খুব স্বাভাবিক। কাঁচ আর মোজাইকের কারুকার্যে মোড়া শীতলনাথজির মন্দিরটা সত্যিই চিত্তাকর্ষক, যাকে বর্তমান ভাষায় বলা হয় ইনস্টাগ্রামেবল। কিন্তু আপনারা কি জানেন শীতলনাথজি টেম্পল তৈরির পিছনে একটা বড় ভূমিকা রয়েছে শতাব্দী প্রাচীন এই দাদাজি টেম্পলের? এই দাদাজি টেম্পল না থাকলে হয়তো কখনোই তৈরি হতো না শীতলনাথজির এই সুন্দর মন্দিরটি। নিশ্চয়ই ভাবছেন কিভাবে? তাহলে চলুন সেই ঘটনাটাই আপনাদেরকে বলছি। আনুমানিক 351 ফুট লম্বা এবং 157 ফুট চওড়া এই দাদাজি মন্দিরে সংরক্ষিত আছে জৈন সাধু জিন দত্ত কুশলসুরির পদচিহ্ন। শোনা যায় রায়বাহাদুর বদ্রীদাস প্রায়ই এই মন্দিরে আসতেন এবং প্রতিবার তিনি লক্ষ্য করতেন যে মন্দির থেকে কিছু দূরে অবস্থিত একটি পুকুরে স্থানীয় লোকেরা মাছ ধরছে। জৈন ধর্মে গভীরভাবে বিশ্বাসী বদ্রীদাস এই ঘটনায় খুবই মর্মাহত হতেন। পরবর্তীকালে তার মা কুশল দেবীর অনুপ্রেরণায় তিনি সেই জলাশয় এবং সংলগ্ন জমিটি কিনে 1860 সালে সেখানে শীতলনাথজির মন্দির স্থাপনের কাজ শুরু করেন। দাদাজি মন্দিরের শান্ত এবং স্নিগ্ধ পরিবেশের জন্য এই মন্দিরটি আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের। তাছাড়া এই মন্দিরের কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে যা এটিকে 3টি মন্দির থেকে আলাদা করে তোলে। প্রথমত, এই মন্দিরের বাইরের দিকের গঠন এবং মূল প্রবেশদ্বারের আর্কিটেকচার খুব সম্ভবত রাজস্থানী স্টাইলের। দ্বিতীয়ত, মূল মন্দিরের এই গম্বুজাকৃতি চূড়া যা বাকি 3টি মন্দির থেকে সম্পূর্ণ আলাদা। আর তৃতীয়ত, কাঁচ এবং মোজাইকের কারুকার্যের বদলে এই মন্দিরটি তৈরি হয়েছে সম্পূর্ণ সাদা মার্বেলে, যা মন্দিরটিকে একটি শান্ত এবং ধ্রুপদী রূপ প্রদান করেছে। এখানে উল্লেখ্য যে সংস্কারের পর মন্দিরের বর্তমান কাঠামোটি মার্বেল পাথর দ্বারা পুনর্নির্মিত হয়। দাদাজি টেম্পলের ঠিক পাশেই রয়েছে মহাবিশ্বামী মন্দির। মন্দিরে প্রবেশ করতে যেটা প্রথমেই চোখে পড়বে সেটা হচ্ছে এর প্রবেশদ্বার, যেটা কিন্তু বাকি মন্দিরগুলোর মতো প্রমাণ সাইজের বা কারুকার্যময় নয়। আনুমানিক 161 ফুট দীর্ঘ এবং 72 ফুট প্রস্থের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন শুকলাল জোহারি। এই মন্দিরে জৈনদের 24তম তীর্থঙ্কর মহাবিশ্বামী পূজিত হন। জৈন টেম্পলের পাশাপাশি বদ্রীনাথ টেম্পল স্ট্রিটের আরও একটি অন্যতম আকর্ষণ হলো এই গলিটা,
যেটা চন্দাপ্রভুজি এবং শীতলনাথজি মন্দিরকে দুই পাশে রেখে গৌরীবাড়ি লেন হয়ে রাজা দীনেন্দ্র স্ট্রিটে গিয়ে মিশেছে। এই রাস্তাটি ধরে কিছু দূর এগোলেই মন্দিরের পিছনের অংশে পৌঁছানো যায়, আর রাস্তার দুপাশে মন্দিরের দেওয়ালের গায়ে চোখে পড়ে সুন্দর রিলিফ স্কাল্পচার, যা এই রাস্তার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। 1935 সালে কিং জর্জ ফাইভের করোনেশনের সিলভার জুবলি উপলক্ষে শীতলনাথজি মন্দিরের ছবিসহ একটি স্ট্যাম্প প্রকাশিত হয়। তার স্কাল্পচারটিও আপনারা এখানে দেখতে পাবেন। তবে বদ্রীদাস টেম্পল স্ট্রিট কিন্তু মূলত বিখ্যাত শীতলনাথজি বা লোকমুখে প্রচারিত পরেশনাথ বা পার্শ্বনাথ মন্দিরের জন্য, যদিও মন্দিরে কিন্তু পার্শ্বনাথজির কোনো প্রতিমাই নেই। উইকিপিডিয়া অনুসারে এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে জৈনদের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের উদ্দেশ্যে, এবং খুব সম্ভবত এই কারণে এটি পার্শ্বনাথ মন্দির নামেও পরিচিত। বদ্রীদাস বাহাদুর মুকিম নির্মিত এই মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়বে প্রবেশদ্বারের দুই পাশে খোদাই করা বাংলা, হিন্দি এবং ইংরাজি ভাষার পাশাপাশি উর্দু ভাষায় লেখা স্মারকলিপি। মন্দিরের নকশার কথা বললে বলা যায় যে দৈর্ঘ্যে প্রায় 279 ফুট এবং প্রস্থে প্রায় 166 ফুট বিস্তৃত এই মন্দিরটি অনেকটাই দাদাজি মন্দিরের অনুরূপ। মূল মন্দিরের সাথে এখানে রয়েছে একটি সুন্দর বাগান, একটি পুকুর, মার্বেলের তৈরি ফোয়ারা, জৈন ধর্মশালা, দেশি বিদেশি বিভিন্ন মূর্তি এবং ছোট ছোট ল্যাম্পপোস্ট। তবে মূল মন্দিরের কাঁচ ও মোজাইকের সূক্ষ্ম কারুকার্য শীতলনাথজি মন্দিরকে বাকি 3টি মন্দির থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে। শোনা যায় যে এই মন্দিরের সম্পূর্ণ নকশা নাকি বদ্রীদাস নিজে হাতে করেছিলেন। শীতলনাথজি মন্দিরের সামনেই আপনারা দেখতে পাবেন রায়বাহাদুর বদ্রীদাসের এই শ্রদ্ধাবনত মূর্তি। 1910 সালে স্বয়ং রায়বাহাদুর বদ্রীদাস তার এই মূর্তিটি প্রতিষ্ঠা করেন। রায়বাহাদুর বদ্রীদাসের এই মূর্তিটি দাদাজি মন্দিরের অনুকরণে তৈরি একটি গম্বুজাকৃতি বেদিতে স্থাপিত। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে মূর্তিটি মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে এবং মন্দিরের ভিতরে থাকা শীতলনাথজির বিগ্রহের সঙ্গে কোণাকুণিভাবে অবস্থিত। এর ফলে মূর্তিটি সবসময় মন্দিরে আগত অন্যান্য ভক্তবৃন্দদের থেকে সামান্য একটু উচ্চ আসনে থাকে। বদ্রীদাস মুকিমের এই মূর্তির প্রতীকী অবস্থান তার অবিচল ভক্তি ও মন্দিরের সঙ্গে তার অঙ্গাঙ্গী সম্পর্ককে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে। দ্বিতীয় উল্লেখযোগ্য বিষয় হল যে অত্যাশ্চর্য ঘটনার মধ্যে দিয়ে বদ্রীদাস মুকিম শীতলনাথজি মন্দিরে প্রতিষ্ঠার জন্য তার আরাধ্য দেবতার মূর্তিটি খুঁজে পেয়েছিলেন। এই ঘটনাটি জানা যায় 2017 সালে মন্দিরের 150তম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত একটি বুকলেট থেকে। মন্দির প্রতিষ্ঠার পর গুরুদেব শ্রী কল্যাণ সুরিজির নির্দেশে বদ্রীদাস তার নবনির্মিত মন্দিরের জন্য আদর্শ মূর্তির সন্ধানে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন। অনেক জায়গায় খোঁজার পর আগ্রায় একটি ধর্মীয় শোভাযাত্রায় এক অজানা সন্ন্যাসীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। সন্ন্যাসী তাকে একটি গুহার ভেতরে থাকা মন্দিরে নিয়ে যান, যেখানে বদ্রীদাস শীতলনাথজির একটি মূর্তি এবং একটি প্রজ্বলিত প্রদীপ দেখতে পান। শোনা যায় যে মূর্তিটি আবিষ্কারের পরপরই সন্ন্যাসী সেখান থেকে অদৃশ্য হয়ে যান। এরপর বদ্রীদাস সেই মূর্তি এবং প্রদীপটি তার নবনির্মিত মন্দিরে নিয়ে এসে মহাসমারোহে স্থাপন করেন। ঘটনাটি সত্য নাকি কিংবদন্তি তা নিশ্চিত করে বলা না গেলেও সেই অখণ্ড জ্যোতিটি গত 150 বছরেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে জ্বলছে, যা মন্দিরের ঐতিহ্য ও পবিত্রতার প্রতীক। এবার যাওয়া যাক এই চত্বরের সবচেয়ে কনিষ্ঠ মন্দিরের দিকে, অর্থাৎ চন্দাপ্রভুজি টেম্পলে। বয়সের হিসেবে দেখলে 1895 সালে গণেশীলাল কাপুরচাঁদ জহুরি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং উৎসর্গ করেন জৈনদের 8ম তীর্থঙ্কর চন্দাপ্রভুজিকে। আনুমানিক 176 ফুট দৈর্ঘ্য এবং 57 ফুট প্রস্থের চন্দাপ্রভুজি মন্দিরে ওঠার সিঁড়িটি মার্বেল পাথরে মোড়া এবং এই সিঁড়ির মুখের দুপাশে রয়েছে প্রহরীরূপী দুটি সিংহমূর্তি, যা মন্দিরের গাম্ভীর্যে এক অন্য মাত্রা যোগ করে। মহাবিশ্বামী টেম্পল বাদে বাকি 3টি মন্দিরকে কিন্তু হেরিটেজ বিল্ডিং হিসেবে চিহ্নিত করা হয়েছে। শীতলনাথজি এবং চন্দাপ্রভুজি মন্দিরের অন্যতম বিশেষত্ব হল এর প্রবেশদ্বার, যেটি একটি দোতলা বাড়ির অংশ। গেটের ওপরে অর্থাৎ দোতলায় রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট ঘর, একটি ছোট বারান্দা এবং দোতলার উপরে রয়েছে আরও একটি গম্বুজাকৃতি ঘর। শোনা যায় যে তখনকার দিনে এই দোতলার বারান্দায় ড্রাম বাজিয়ে মন্দিরে আগত দর্শকদের স্বাগত জানানো হতো।